জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। জয়ন্ত সিংটা যেমন তেমন সিং নয় মনে হচ্ছে, বড় সিং, গরুর মাথায় দুটো সিং থাকে, তো বড় সড়ো 3-4খানা সিং আছে মনে হচ্ছে দেখে। দেখুন, সব থেকে আমার যেটা আশ্চর্য লাগছে যে পুলিশ প্রশাসন কি করছে, রাজ্য প্রশাসন কি করছে। প্রত্যেকবার কি এরকম করে একটা ভিডিও মিডিয়াতে ভাইরাল হবে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে বা অন্য কোনো পেজ থেকে কেউ ছাড়বে, তারপরে তদন্ত হবে, তবে মানুষ মুখ খোলার সুযোগ পাবে। এরা তো বিভিন্ন জায়গায় এক একটা করে নিজেদের ঘেঁটো তৈরি করে রেখেছে, এই যারা দুষ্কৃতী তারা। পুলিশের কি নিজস্ব কোনো ইন্টেলিজেন্স নেই, নিজস্ব কোনো কি ব্যবস্থা নেই? প্রোঅ্যাক্টিভ হয়ে পুলিশ কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না? তো সবাই যেন ওপেন সিক্রেটে, কলকাতাতে আপনাকে ফ্ল্যাট তৈরি করতে গেলে স্কোয়ার ফিট পিছু টাকা দিতে হবে, সবাই ভুক্তভোগী। জমি বিক্রি করতে গেলে টাকা দিতে হবে। এই টাকাটা কেন? যখন আপনার রাজ্যের ফর্মাল ইকোনমি, ইংরেজিতে যাকে ফর্মাল ইকোনমি বলে, সেই ফর্মাল ইকোনমি যখন ধ্বংস হয়ে যায়, তার গ্রোথ হয় না, তখন এই ধরনের ইনফর্মাল ইকোনমি বাড়ে। আপিং চাষ হবে, কোথাও কোথাও তোলাবাজি হবে, কোথাও মেয়ে পাচার হবে, নার্কোটিক্সের পাচার হবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ 13 বছর, বিগত 13 বছর 14 বছরে আপনি কোনো শিল্পের ধুঁয়ো দেখতে পাননি নতুন, সেটাই হবে। জয়ন্ত সিং এর প্রাসাদপম বাড়ির কোনো নথি পায়নি পুরসভা, এখনও পুরসভা দ্বিধাগ্রস্ত যে তার বাড়ির সামনে নোটিশ দেবে কিনা। এটা কি জয়ন্ত সিং এর উপর কি পুরসভা পিছু হচ্ছে? জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। জয়ন্ত সিংটা যেমন তেমন সিং নয় মনে হচ্ছে, বড় সিং, গরুর মাথায় দুটো সিং থাকে, তো বড় সড়ো 3-4খানা সিং আছে মনে হচ্ছে দেখে। কারণ যেভাবে এই ব্যক্তি দুর্নীতি করেছে এবং জায়গা দখল করে নিয়েছে, জলাভূমি ভরাট করে বাড়ি তৈরি করে নিয়েছে, তারপরে এইভাবে অমানসিক অত্যাচার, মারামারি, এ তো অবাক কাণ্ড। তারপরেও এইভাবে বসে আছে, তার বাড়ি ভাঙা হচ্ছে না। এটা অন্য কোনো রাজ্য হলে তো এতক্ষণ ওই বাড়ির উপর বুলডোজার চলে যেত। যে জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়ের নাম পাওয়া যায়, তার কোনো হদিশ পাচ্ছে না পুরসভা আরও অপেক্ষা করতে চাইছে। এই দীর্ঘসূত্রিতা কেন? ও দিলীপ মুখোপাধ্যায় উন্নয়নে ঢাকা পড়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাবে না। উন্নয়নের ঠেলায় উনি হাওয়া হয়ে গেছে। এই তদন্ত যত গভীরে যাচ্ছে, নতুন নতুন তথ্য আসছে এবং তারপরে বোঝা যাচ্ছে যে এই যে দুর্নীতি, এসএসসি বা শিক্ষক নিয়োগ, অশিক্ষক কর্মচারী নিয়োগে যে দুর্নীতি, এটা একটা মহামারী এবং গোটা রাজ্য জুড়ে এটা ছড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে তদন্ত চলছে, দোষী যারা তারা গ্রেপ্তার হবে, জেলের ভেতরে যাবে। এবং আমার বিশ্বাস এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে এবং তার ফলে 2-1জন যে বড় যারা নাম, পার্থ চট্টোপাধ্যায় বলুন বা মানিকবাবু বলুন, যারা গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় এটা হিমশৈলের চূড়ামাত্র। এখনও পর্যন্ত এই দুর্নীতির বেশিরভাগ যারা দায়ী বা মূল যারা দায়ী, যাদেরকে লার্জার কনস্পিরেটর বলা হয়, তারা কিন্তু এখন গ্রেপ্তার হয়নি। তো আইনের পথে চলবে, তারা গ্রেপ্তার হবে। চুরি করলে তো ভারতবর্ষের আইন বলছে তার গ্রেপ্তারই হওয়া উচিত। 4 সদ্যজয়ী বিধায়ক যাতে শপথ নিতে পারে, তার জন্য রাজ্যপালকে চিঠি লিখেছেন স্পিকার। আগের বারে একটা জটিলতা তৈরি হয়েছিল, তা থেকে কি শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত? দেখুন, এর আগে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে স্পিকার তো আর রাজ্যের বাইরে বেরোতে পারছেন না। স্পিকারের চেয়ার একদম নিরপেক্ষ চেয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবঙ্গের স্পিকারের উপস্থিতিতে যে ধরনের আচরণ বিধানসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অন্য দল থেকে শাসক দলে যোগদান, পার্টির পতাকা নিয়ে, এটা তো আমরা লোকসভার ক্ষেত্রে ভাবতেও পারি না। মানে আমরা জীবনেও ভাবতে পারবো না যে এটা লোকসভায় কোনো হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা রাজ্য বিধানসভায় দেখতে পাচ্ছি। এবং তার ফলে টানাটানিতে ভারতবর্ষের সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। সেজন্য আমার মনে হয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য যেটা করা প্রয়োজন, স্পিকারের সেটা করা উচিত। তার বোঝা উচিত যে তিনি এই মুহূর্তে স্পিকারের পদে আসীন হয়ে কোনো দলের প্রতিনিধি নন, তিনি ভারতবর্ষের সংবিধানের প্রতিনিধি। দেখুন, নিজেদের মধ্যে এখন মারামারি চলছে। যখন যদুবংশ ধ্বংস হয়েছিল তখন এরকম হয়েছিল, মুসুল পর্ব হয়েছিল, মুসুল পর্ব চলছে, যদুবংশের টাইম এসে গেছে। জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। জয়ন্ত সিংটা যেমন তেমন সিং নয় মনে হচ্ছে, বড় সিং, গরুর মাথায় দুটো সিং থাকে, তো বড় সড়ো 3-4খানা সিং আছে মনে হচ্ছে দেখে। দেখুন, সব থেকে আমার যেটা আশ্চর্য লাগছে যে পুলিশ প্রশাসন কি করছে, রাজ্য প্রশাসন কি করছে। প্রত্যেকবার কি এরকম করে একটা ভিডিও মিডিয়াতে ভাইরাল হবে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে বা অন্য কোনো পেজ থেকে কেউ ছাড়বে, তারপরে তদন্ত হবে, তবে মানুষ মুখ খোলার সুযোগ পাবে। এরা তো বিভিন্ন জায়গায় এক একটা করে নিজেদের ঘেঁটো তৈরি করে রেখেছে, এই যারা দুষ্কৃতী তারা। পুলিশের কি নিজস্ব কোনো ইন্টেলিজেন্স নেই, নিজস্ব কোনো কি ব্যবস্থা নেই? প্রোঅ্যাক্টিভ হয়ে পুলিশ কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না? তো সবাই যেন ওপেন সিক্রেটে, কলকাতাতে আপনাকে ফ্ল্যাট তৈরি করতে গেলে স্কোয়ার ফিট পিছু টাকা দিতে হবে, সবাই ভুক্তভোগী। জমি বিক্রি করতে গেলে টাকা দিতে হবে। এই টাকাটা কেন? যখন আপনার রাজ্যের ফর্মাল ইকোনমি, ইংরেজিতে যাকে ফর্মাল ইকোনমি বলে, সেই ফর্মাল ইকোনমি যখন ধ্বংস হয়ে যায়, তার গ্রোথ হয় না, তখন এই ধরনের ইনফর্মাল ইকোনমি বাড়ে। আপিং চাষ হবে, কোথাও
কোথাও তোলাবাজি হবে, কোথাও মেয়ে পাচার হবে, নার্কোটিক্সের পাচার হবে, সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ বিগত 13 বছর 14 বছরে আপনি কোনো শিল্পের ধুঁয়ো দেখতে পাননি নতুন, সেটাই হবে। জয়ন্ত সিং এর প্রাসাদপম বাড়ির কোনো নথি পায়নি পুরসভা, এখনো পুরসভা দ্বিধাগ্রস্ত যে তার বাড়ির সামনে নোটিশ দেবে কিনা। এটা কি জয়ন্ত সিং এর উপর কি পুরসভা পিছু হচ্ছে? জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। এই জয়ন্ত সিংটা যেমন তেমন সিং নয় মনে হচ্ছে, বড় সিং। গরুর মাথায় দুটো সিং থাকে, তো বড় সড়ো 3-4খানা সিং আছে মনে হচ্ছে দেখে। কারণ যেভাবে এই ব্যক্তি দুর্নীতি করেছে এবং জায়গা দখল করে নিয়েছে, জলাভূমি ভরাট করে বাড়ি তৈরি করে নিয়েছে, তারপরে এইভাবে অমানসিক অত্যাচার, মারামারি, এ তো অবাক কাণ্ড। তারপরেও এইভাবে বসে আছে, তার বাড়ি ভাঙা হচ্ছে না। এটা অন্য কোনো রাজ্য হলে তো এতক্ষণ ওই বাড়ির উপর বুলডোজার চলে যেত। যে জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়ের নাম পাওয়া গেছে, তার কোনো হদিশ পাচ্ছে না পুরসভা আরও অপেক্ষা করতে চাইছে। এই দীর্ঘসূত্রিতা কেন? ও দিলীপ মুখোপাধ্যায় উন্নয়নে ঢাকা পড়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাবে না। উন্নয়নের ঠেলায় উনি হাওয়া হয়ে গেছে। এই তদন্ত যত গভীরে যাচ্ছে, নতুন নতুন তথ্য আসছে এবং তারপরে বোঝা যাচ্ছে যে এই যে দুর্নীতি, এসএসসি বা শিক্ষক নিয়োগ, অশিক্ষক কর্মচারী নিয়োগে যে দুর্নীতি, এটা একটা মহামারী এবং গোটা রাজ্য জুড়ে এটা ছড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে তদন্ত চলছে, দোষী যারা তারা গ্রেপ্তার হবে, জেলের ভেতরে যাবে। এবং আমার বিশ্বাস এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে এবং তার ফলে 2-1জন যে বড় যারা নাম, পার্থ চট্টোপাধ্যায় বলুন বা মানিকবাবু বলুন, যারা গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় এটা হিমশৈলের চূড়ামাত্র। এখনও পর্যন্ত এই দুর্নীতির বেশিরভাগ যারা দায়ী বা মূল যারা দায়ী, যাদেরকে লার্জার কনস্পিরেটর বলা হয়, তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। তো আইনের পথে চলবে, তারা গ্রেপ্তার হবে। চুরি করলে তো ভারতবর্ষের আইন বলছে তার গ্রেপ্তারই হওয়া উচিত। 4 সদ্যজয়ী বিধায়ক যাতে শপথ নিতে পারে, তার জন্য রাজ্যপালকে চিঠি লিখেছেন স্পিকার। আগের বারে একটা জটিলতা তৈরি হয়েছিল, তাতে কি শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত? দেখুন, এর আগে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে স্পিকার তো আর রাজ্যের বাইরে বেরোতে পারছেন না। স্পিকারের চেয়ার একদম নিরপেক্ষ চেয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবঙ্গের স্পিকারের উপস্থিতিতে যে ধরনের আচরণ বিধানসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অন্য দল থেকে শাসক দলে যোগদান, পার্টির পতাকা নিয়ে, এটা তো আমরা লোকসভার ক্ষেত্রে ভাবতেও পারি না। মানে আমরা জীবনেও ভাবতে পারবো না যে এটা লোকসভায় এগুলো হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা রাজ্য বিধানসভায় দেখতে পাচ্ছি। এবং তার ফলে টানাটানিতে ভারতবর্ষের সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। সেজন্য আমার মনে হয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য যেটা করা প্রয়োজন, স্পিকারের সেটা করা উচিত। তার বোঝা উচিত যে তিনি এই মুহূর্তে স্পিকারের পদে আসীন হয়ে কোনো দলের প্রতিনিধি নন, তিনি ভারতবর্ষের সংবিধানের প্রতিনিধি। দেখুন, নিজেদের মধ্যে এখন মারামারি চলছে। যখন যদুবংশ ধ্বংস হয়েছিল তখন এরকম হয়েছিল, মুসুল পর্ব হয়েছিল, আর মুসুল পর্ব চলছে, যদুবংশের টাইম এসে গেছে। জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। এই জয়ন্ত সিংটা যেমন তেমন সিং নয় মনে হচ্ছে, বড় সিং। গরুর মাথায় দুটো সিং থাকে, তো বড় সড়ো 3-4খানা সিং আছে মনে হচ্ছে দেখে।